ইউরেনিয়াম নামটা শুনলেই কি মনে আসে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি বিধ্বংসী বোমা? আজকাল কিন্তু বাংলাদেশেও রূপপুর প্রকল্পের কারণে এই মৌলটা নিয়ে সবার মধ্যে দারুণ আগ্রহ। কিন্তু এর আসল গল্পটা কি? চলুন আজ সেই গভীরে যাওয়া যাক। আসলে এই জিনিসটার দুটো দিক আছে। একদিকে এটা যেমন বিশাল এক সম্ভাবনার প্রতীক, অন্যদিকে এটাই আবার হতে পারে ভয়ঙ্কর এক ধ্বংসের হাতিয়ার। আমরা আজ এই দুটো দিকই খুঁটিয়ে দেখব। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একটা জিনিস একই সাথে লক্ষ লক্ষ মানুষের জন্য ক্লিন এনার্জি বা দূষণমুক্ত শক্তি তৈরি করতে পারে, আবার আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিতে পারে? একই উৎস থেকে কিভাবে দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস তৈরি হয়? চলুন ধাপে ধাপে বিষয়টা বোঝা যাক। তো প্রথমে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে ইউরেনিয়াম, এটা আসলে কি আছে এর মধ্যে যা একে এতটা শক্তিশালী করে তুলেছে? ইউরেনিয়ামের গল্পটা কিন্তু বেশ পুরনো, সেই ১৭৮৯ সালের কথা। জার্মান রসায়নবিদ মার্টিন ক্ল্যাপ্রথ প্রথম এটা আবিষ্কার করেন, আর নামটা রেখেছিলেন ইউরেনাস গ্রহের নামে। কিন্তু মজার ব্যাপার হলো, এর আসল ক্ষমতাটা যে কি, এর তেজস্ক্রিয়তা, সেটা বুঝতে কিন্তু প্রায় ১০০ বছরেরও বেশি সময় লেগে গেছিল। অবশেষে ১৮৯৬ সালে অঁরি বেকরেল সেই রহস্যটা ভেদ করেন। তো এই ইউরেনিয়ামের কিছু বৈশিষ্ট্য জানা যাক। এটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, আর এটা খুবই ভারী একটা ধাতু, রূপালী ধূসর রঙের। আর এটা যে কি পরিমাণ ঘন, সেটা বোঝাতে গেলে বলতে হয় এটা পানির চেয়ে প্রায় ১৮.৭ গুণ বেশি ঘন। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হলো এর নিউক্লিয়ার ফিশন করার ক্ষমতা। এর পরমাণুকে ভাঙা যায়, আর সেখান থেকেই আসে এর আসল শক্তি। এখন প্রশ্ন আসতে পারে, এই নিউক্লিয়ার ফিশন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ধরুন একটা বড় ইউরেনিয়াম পরমাণু আছে, সেটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করে ২ টুকরো করে ফেলা হলো। আর এই ভাঙার ফলেই বিপুল পরিমাণ তাপ আর শক্তি বেরিয়ে আসে। আর এই শক্তিটাকেই যখন আমরা কন্ট্রোল করতে পারি, তখন সেটা দিয়ে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এবার ইউরেনিয়ামের ভালো দিকটা, এর সম্ভাবনার দিকটা দেখা যাক। কিভাবে এটা আমাদের জন্য দূষণমুক্ত শক্তির একটা দারুণ উৎস হতে পারে? এর ক্ষমতাটা ঠিক কতটা তা বোঝার জন্য এই তুলনাটা একবার দেখুন। মাত্র ১ কেজি ইউরেনিয়াম-235 যে পরিমাণ শক্তি তৈরি করতে পারে, সেই একই পরিমাণ শক্তি পেতে হলে পোড়াতে হবে প্রায় ৩৪ লক্ষ কেজি কয়লা। ভাবা যায়, মাত্র ১ কেজির বিপরীতে ৩৪ লক্ষ কেজি। এটাই হলো এর শক্তির আসল খেলা। আর শুধু যে বিদ্যুৎ তৈরি হয় তা কিন্তু নয়, এর আরও অনেক শান্তিপূর্ণ ব্যবহার আছে। যেমন আমাদের দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কার্বনমুক্ত বিদ্যুৎ তৈরির জন্যই এটা ব্যবহার করা হচ্ছে। শুধু তাই না, ক্যান্সারের চিকিৎসায় যে রেডিওথেরাপি দেওয়া হয়, কিংবা কৃষি গবেষণায় নতুন জাতের ফসল উদ্ভাবন, এগুলোতেও কিন্তু ইউরেনিয়ামের বড় ভূমিকা আছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার পুরোটাই কিন্তু একরকম না। আসল কাজের কাজই হল ইউরেনিয়াম-235। এটা একটা বিশেষ আইসোটোপ। পারমাণবিক চুল্লি হোক বা পারমাণবিক অস্ত্র, দুটোরই মূল জ্বালানি কিন্তু এই ইউরেনিয়াম-235। কিন্তু সমস্যা হল, প্রকৃতিতে এর পরিমাণ খুবই কম, মোট ইউরেনিয়ামের ১%-ও কম। এতক্ষণ তো সম্ভাবনার কথা বললাম, এবার আসা যাক মুদ্রার অপর পিঠে, ইউরেনিয়ামের সেই অন্ধকার দিকে, সামরিক ক্ষেত্রে এর ব্যবহার আর তার ভয়াবহ পরিণতির কথায়। এটা মানব ইতিহাসের এক করুণ সত্যি। ১৯৪৫ সাল হিরোশিমায় যে লিটল বয় নামের পারমাণবিক বোমাটা ফেলা হয়েছিল, সেটার মূল উপাদান ছিল এই ইউরেনিয়াম-235। শুধু একটা বোমা মুহূর্তের মধ্যে একটা আস্ত শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আর মানব ইতিহাসের গতিপথটাই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। শুধু পারমাণবিক অস্ত্রই নয়, ঝুঁকি কিন্তু আরও আছে। চেরনোবিল বা ফুকুশিমার মতো ভয়াবহ দুর্ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই প্রযুক্তিতে সামান্য একটা ভুলের পরিণাম কতটা মারাত্মক হতে পারে। এমনকি বিদ্যুৎ কেন্দ্রের যে তেজস্ক্রিয় বর্জ্য, সেটার সঠিক ব্যবস্থাপনা না করা গেলে সেটাও পরিবেশ আর মানুষের স্বাস্থ্যের জন্য এক বিরাট ঝুঁকি। তো বুঝতেই পারছেন, যেহেতু এর ভালো এবং খারাপ দুটো দিকই আছে, তাই এর উপর একটা কড়া আন্তর্জাতিক নিয়ন্ত্রণ থাকাটা খুবই জরুরি। চলুন এবার দেখি বিশ্বজুড়ে এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, আর এটা নিয়ে ভূ রাজনীতিটাই বা কতটা জটিল। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের একটা তথ্য দেখুন। সারা দুনিয়ায় যে ইউরেনিয়াম উত্তোলন করা হয়, তার প্রায় ৩/৪ আসে মাত্র ৩টা দেশ থেকে: কাজাখস্তান, ক্যানাডা আর অস্ট্রেলিয়া। এর মানে হল, এই গুরুত্বপূর্ণ সম্পদের সাপ্লাই কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা দেশের নিয়ন্ত্রণে।
আর ঠিক এখানেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সংস্থাটাকে বলা যেতে পারে বিশ্বের নিউক্লিয়ার ওয়াচডগ। এদের মূল কাজই হল এটা নিশ্চিত করা যে ইউরেনিয়াম যেন শুধু শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হয় আর পারমাণবিক অস্ত্রের বিস্তার যেন ঠেকানো যায়। ব্যাপারটা একটু বুঝুন। একটা পারমাণবিক বোমা বানাতে গেলে ইউরেনিয়ামকে প্রায় 90% পর্যন্ত এনরিচ বা সমৃদ্ধ করতে হয়। 90%? অথচ একটা বিদ্যুৎ কেন্দ্রে লাগে মাত্র 3 থেকে 5%। এই যে বিশাল পার্থক্য, এটাই কিন্তু আন্তর্জাতিক উদ্বেগের মূল কারণ। এর একটা সাম্প্রতিক উদাহরণ যদি দিই তাহলে ইরানের কথা বলতে হয়। ইরান যখন তাদের ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছিল, তখন সারা বিশ্বে একটা বিরাট উত্তেজনা তৈরি হয়। কারণ 60% কিন্তু অস্ত্র বানানোর যে মাত্রা, মানে 90%, তার খুব কাছাকাছি। এই ঘটনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক নজরদারিটা আসলে কতটা জরুরি। তাহলে সবশেষে আমরা সেই আগের প্রশ্নটাতেই ফিরে আসি। ইউরেনিয়াম, এটা আমাদের হাতে এক অবিশ্বাস্য শক্তি তুলে দিয়েছে। এমন এক শক্তি যা দিয়ে আমরা একদিকে যেমন পৃথিবীকে আলোয় ভরিয়ে দিতে পারি, ঠিক তেমনি অন্যদিকে এক মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই বিশাল দায়িত্বটা নিয়ে মানবজাতি ভবিষ্যতে কোন পথে এগোবে? এটা আসলেই একটা ভাবনার বিষয়, তাই না?